সবাইকে আমন্ত্রণ চ্যানেল 24 এর দুপুর 1টার খবরে। আপনাদের সাথে আছি আমি মার্জিয়া শ্রেয়া। দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বঙ্গভবনে অফিস করছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। সকাল 11টার কিছু সময় পর বঙ্গভবনে পৌঁছালে মোটর শোভাযাত্রা ও পিজিআরের একটি সুসজ্জিত অশ্বারোহী দল হাফিজ উদ্দিন আহমদকে অভ্যর্থনা জানায়। পরে উচ্চপদস্থ কর্মকর্তারা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। এরপর বঙ্গভবনের ক্রিডেন্সিয়াল গ্রাউন্ডে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে 3 বাহিনী ও পিজিআরের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল গ্র্যান্ড গার্ড অব অনার প্রদান করেন। এরপর বিভিন্ন সরকারি নথিতে স্বাক্ষর, প্রয়োজনীয় ফাইল নিষ্পত্তি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন হাফিজ উদ্দিন আহমদ। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে নির্বাচন কমিশন। তবে দিনক্ষণ এখনও ঠিক হয়নি। ভারপ্রাপ্ত স্পিকারের সাথে বৈঠক শেষে কথা জানান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এদিকে সাতক্ষীরা 4 আসনের এমপির বিষয়ে সংসদ সচিবালয় থেকে জানানো হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান সিইসি। মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। আগামী 3 মাসের মধ্যে সংসদ সদস্যদের নির্বাচিত করতে হবে 23তম রাষ্ট্রপতিকে। রাষ্ট্রপতির নির্বাচনের বিষয়ে কথা বলতে মঙ্গলবার সকালে সংসদ সচিবালয়ে যান প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা। বৈঠক করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সাথে। প্রায় 1 ঘন্টা আলোচনা শেষে প্রধান নির্বাচন কমিশনার জানান রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে কথা হয়েছে। সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুত কমিশন। স্পিকারের সাথে পরামর্শক্রমে আলোচনাক্রমে এই দিনক্ষণ ঠিক করা হবে। কোন দিন নির্বাচন হবে, নমিনেশন পেপার কোন দিন সাবমিট করতে হবে, তারপরে এটা ধরেন স্ক্রুটিনির কোন দিন হবে, ইলেকশন হলে যদি প্রতিযোগিতামূলক হয় তাহলে এক ধরনের ব্যবস্থা, আর যদি প্রতিযোগিতা না থাকে, যদি সিঙ্গেল ক্যান্ডিডেট হয় সেটা আরেক ধরনের ব্যবস্থা। সেশন থাকলে এক ধরনের ব্যবস্থা পার্লামেন্টের, আর সেশন যদি না থাকে তাহলে আরেক ধরনের ব্যবস্থা ইত্যাদি বিস্তারিত নিয়ে আমরা আলোচনা করেছি। দিনক্ষণ এবং বিস্তারিত আমরা গেজেট আকারে প্রকাশ করব, আপনারা তখন জানতে পারবেন। এখনও কোনো চূড়ান্ত কোনো দিনক্ষণ আমরা ওইভাবে ঠিক করি নাই। এছাড়া ভোটার তালিকা চেয়ে সংসদ সচিবালয়ে চিঠি দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন সিইসি। ভোটার তালিকা নিয়ে বলেছে, আমরা চিঠি দিয়েছি, ওনারা আমাদের কাছে ভোটার তালিকাটা দিবেন, দিলে এটা যত দ্রুত সম্পর্ক ওনারা দিবেন। আমরা আজকে চিঠিটা দিয়েছি ওনাকে। এছাড়া সাতক্ষীরা 4 আসনে জামায়াতের এমপি গাজী নজরুল ইসলামের বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান এএমএম নাসির উদ্দিন। সংসদ থেকে বিষয়টি পাঠানো হলে কমিশন ব্যবস্থা নেবে বলে জানান সিইসি। আশাকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। রাষ্ট্রপতির পদে না থাকলে আইনি ব্যবস্থা নিতে বাধা নেই, কথা বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পদে থাকাকালীন আইনি ব্যবস্থার মুখোমুখি হন না রাষ্ট্রপতি, তবে পদ পরবর্তী সময়ে বা পূর্ববর্তী অসদাচরণের জন্য আইনগত ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। এ সময় তিনি জানান, বাংলাদেশ ব্রিক্সের সদস্য না হলেও পর্যবেক্ষক হিসেবে ভারত আমন্ত্রণ জানিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মেলনে যোগ দেবেন কিনা এখনও সিদ্ধান্ত হয়নি। নির্বাচন কমিশনে বিএনপি দলীয়দের না সরালে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়ে ভাববে বিরোধী দল, কথা জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে ইসিতে দলীয় লোক নিয়োগের প্রতিবাদ জানান তিনি। অভিযোগ করেন, দলীয়করণের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারের চাবি তুলে দেওয়া হয়েছে বিএনপির লোকদের হাতে। বলেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনী অঙ্গীকার ভঙ্গ করেছে ক্ষমতাসীনরা। এ সময় সব রাজনৈতিক নিয়োগ বাতিলের দাবিও জানান মিয়া গোলাম পরোয়ার। হুঁশিয়ারি দেন, শুধু প্রতিবাদ নয়, দলীয়করণের বিরুদ্ধে প্রয়োজনে প্রতিরোধ করবে জামায়াত। সমস্ত রাজনৈতিক নিয়োগ বাতিল করতে অনুরোধ করছি। তা না হলে এই নির্বাচন নিরপেক্ষ হবে না। জনগণের কাছে যে বার্তা যাচ্ছে, তাতে যে জন্য জুলাই অভ্যুত্থানের এত রক্ত, এত আন্দোলন,
দুর্নীতিমুক্ত, দলীয়করণ মুক্ত, ভিন্ন মতের বিরুদ্ধে দমনপীড়ন হবে না। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট আরও তীব্র হয়েছে। সরেজমিনে দেখা যায় ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গ্যাস পাচ্ছে না চালকরা। এছাড়া ভোর থেকে মধ্যরাত পর্যন্ত অনেক এলাকায় গ্যাসের চাপ কম থাকায় স্বাভাবিকভাবে রান্না করা যাচ্ছে না। অনেক পরিবার বাধ্য হয়ে একটি চুলায় রান্না করছেন। গ্যাস সংকটের ভোগান্তি নিয়ে আরও জানাতে মহাখালী থেকে যুক্ত হচ্ছেন রৌনক মাহমুদ। সৌরভ যাচ্ছি তার কাছে। সৌরভ, ফিলিং স্টেশনে গ্যাসের চাপ কেমন দেখছেন? শ্রেয়া, আমি এখন আছি রাজধানীর মহাখালীতে। আমি যে ফিলিং স্টেশনটিতে রয়েছে এখানে কোনো গ্যাসের চাপ নেই, কারণ সকাল থেকে আসলে এখানে কোনো গ্যাসই নেই। তাই কিন্তু মোটামুটি এটা বন্ধ করে রাখা হয়েছে, কারণ যাতে গাড়িগুলো এখানে না আসতে পারে। আর যেহেতু মহাসড়কের পাশে হওয়ায় গ্যাস স্টেশনগুলো মহাসড়কে অনেক সময় একটা দীর্ঘ জ্যামের সৃষ্টি হয়। তাই কিন্তু এই গ্যাস স্টেশনটিতে সকাল থেকে মোটামুটি বন্ধ বলা যায়। আমরা এখানকার কর্মকর্তার সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে গত কয়েক সপ্তাহ থেকে, গত 10-12 দিন থেকে কিন্তু মোটামুটি ভালোই গ্যাস সংকট রয়েছে প্রায় প্রতিটা স্টেশনেই। তাই কিন্তু এখানে সকালে 8টা থেকে গ্যাস নাই। এখন পর্যন্ত কখন আসবে সেটাও কিন্তু আসলে তারা জানেন না। এদিকে আমরা শুধু মহাখালী নয়, আমরা আরও রাজধানীর কয়েকটি গ্যাস স্টেশনে গিয়েছি। সেখান থেকে আমরা চালকদের সাথে কথা বলেছি, আমরা সেই স্টেশন মালিকদের সাথে কথা বলেছি। তার চালকরা আমাদেরকে জানিয়েছেন যে তারা সারাদিন পরিশ্রম করে যেই পরিমাণ টাকা তারা আর্ন করেন, যেই পরিমাণ টাকা তাদের আয় হয়, সেই তুলনায় কিন্তু তাদেরকে কিন্তু সেই গ্যাস কিন্তু পাচ্ছেন না। তারা আগে, আমরা সিএনজি চালকরা আমাদেরকে জানিয়েছেন যে তারা আগে দৈনিক প্রায় 2 থেকে 2.5 হাজার টাকা আয় করতেন। সেই আয় কিন্তু তাদেরকে এখন নেমেছে 1000-1200 ঘরে, কেউ কেউ তার নিচেও ইনকাম করছেন। কিন্তু তাদের যেই গ্যাসের যে সংকটটা, সেই সংকট কিন্তু থেকে যাচ্ছে, কারণ দিনের একটি বড় অংশই কিন্তু তারা ব্যয় করছেন এই স্টেশনগুলোতে। শুধু তাই নয়, আমরা কথা বলেছি যে যারা সদ্য সিএনজিতে রূপান্তরিত করেছেন তাদের গাড়িগুলো, তারাও আমাদেরকে বলেছেন যে তেলের দাম বেড়ে যাওয়ার কারণে কিন্তু তারা গ্যাসে কনভার্ট হয়েছেন, কিন্তু সেখানেও তারা একটা ভোগান্তিতে পড়েছেন। এদিকে আমরা জানতে পেরেছি সারা দেশের প্রায় 300 কোটি ঘনফুট গ্যাস প্রয়োজন হয়, সেই তুলনায় সরবরাহ কিন্তু অনেক কম। সম্প্রতি চট্টগ্রামে একটি এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ায় সেই সংকট কিন্তু আরো বেড়েছে। ধন্যবাদ সৌরভ। দর্শক, গ্যাস সংকটের খবর জানতে আমরা যুক্ত ছিলাম মহাখালীতে। দেশে চলমান সংকট থেকে উত্তরণ এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। অচিরেই এই সংকট কেটে যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও গ্যাস খাতে অতীতে ব্যাপক লুটপাট হয়েছে। যদি নিরাপত্তা না ঘটে তাহলে তো বিনিয়োগ হবে। গ্যাসের ক্ষেত্রে আপনারা দেখেছেন কোনো অনুসন্ধান করা হয়নি, কোনো উত্তোলনের ব্যবস্থা করা হয়নি, বিদেশ নির্ভর করা হয়েছে। 1.5 মাস পর রাজধানীর আদ্দিন হাসপাতালে চিকিৎসা সেবা শুরু হয়েছে। সকাল 8টা থেকে হাসপাতালের বহির্বিভাগ, অন্তর্বিভাগ, জরুরি বিভাগ সহ সব ধরনের চিকিৎসা সেবা কার্যক্রম চালু হয়েছে। গত 27 মে রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতালে 6 নবজাতক মারা যায়। ওই ঘটনায় তদন্ত প্রতিবেদনে উঠে আসে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক না থাকা, নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার বিষয়টি। 11 জুন আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছিল স্বাস্থ্য অধিদপ্তর। এরপর 3 শর্তে ফের লাইসেন্স ফিরে পায় আদ্দিন হাসপাতাল। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ সোহাগ। যাচ্ছি তার কাছে। সোহাগ, হাসপাতালের কার্যক্রম কেমন দেখছেন এবং সেবা গ্রহীতাদের কোনো ভোগান্তি আছে কিনা জানাবেন। না শ্রেয়া, সেবা গ্রহীতাদের
কাছ থেকে আমরা এখনো পর্যন্ত কোনো ভোগান্তির কথা শুনিনি, বরঞ্চ তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে 47 দিন পরে হাসপাতালটি খুলে দিয়েছে। যারা এই মগবাজার এবং আশেপাশের যে সকল সেবাগ্রহীতা রয়েছেন, যারা এই হাসপাতালকে কেন্দ্র করে চিকিৎসা সেবা নিতেন, তারা অনেকটা স্বাচ্ছন্দ্যের কথা জানিয়েছেন। এবং এমনও আমাদেরকে বলেছেন কিছু গ্রাহক সেবীরা, যারা এখান থেকে আসলে এই হাসপাতাল বন্ধ হয়ে যাওয়ার পরে হাসপাতালের আরেকটি শাখা রয়েছে জুরাইনে, তাদেরকে আসলে কিছুটা ভোগান্তি নিয়ে তখন জুরাইনে গিয়ে চিকিৎসা সেবা নিতে হতো, এরকমটাই তারা আমাদেরকে জানিয়েছেন। কিছুক্ষণ আগে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে আদ্দিন ফাউন্ডেশন যে রয়েছে, আদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আমাদের সাথে কথা বলেছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন হাসপাতালে গত 1.5 মাসে তারা যে সকল ত্রুটিগুলো ছিল, বিশেষ করে হাসপাতালের চিকিৎসক সংকট এবং নার্স সংকট যে রয়েছে, সেই সংকটগুলো তারা কাটিয়ে ওঠার চেষ্টা করেছেন। পাশাপাশি যে সকল কর্মরত স্টাফরা রয়েছেন, তাদেরকেও তারা আসলে উন্নত ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করেছেন এই সময়টির মধ্যে। সব মিলিয়ে হাসপাতালে যে রোগীরা যারা আছেন, তারা অন্য দিনের মতোই আসলে চিকিৎসা সেবা নিচ্ছেন। তবে অন্যান্য একটি দিনে যে পরিমাণ চাপ থাকে, তেমন চাপ কিন্তু দেখা যাচ্ছে না। তবে রোগী আসছেন, চিকিৎসা নিচ্ছেন। শ্রেয়া। ধন্যবাদ সোহাগ। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম আদ্দিন হাসপাতালে। দেশে বর্তমানে ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন 26 থেকে 30 বছর বয়সীরা। আক্রান্তের সংখ্যায় পুরুষরা এগিয়ে থাকলেও মৃত্যুর হার নারীদের বেশি। গবেষকদের আশঙ্কা, আগামী 3 মাসে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হতে পারে। এদিকে দেশে ডেঙ্গুর টিকা কতটা কার্যকর হতে পারে তা নিয়েও গবেষণা ও পরীক্ষা চালানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আশিকান প্রিন্সের রিপোর্ট। শহর থেকে গ্রাম, দেশের প্রায় সবখানেই ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা, প্রাণও হারাচ্ছেন অনেকে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণার প্রতিষ্ঠান আইডিসিআর ডেঙ্গু সংক্রমণের 71টি নমুনা পরীক্ষা করে, যেখানে দেখা যায় দেশে ডেঙ্গুর 4 ধরনের মধ্যে বর্তমানে সক্রিয় আছে ডেন 3। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের 1 জানুয়ারি থেকে 27 জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 13,644 জন। এই সময়ে মৃত্যু হয়েছে 44 জনের। আক্রান্তের সংখ্যায় পুরুষরা এগিয়ে থাকলেও মৃত্যুর হার বেশি নারীদের মধ্যে। আক্রান্তদের মধ্যে বেশিরভাগের বয়স 26 থেকে 30 বছর। ডেঙ্গুতে এই বয়সী মানুষের মধ্যেই মৃত্যুও বেশি। এমন পরিস্থিতিতে কীটতত্ত্ববিদদের আশঙ্কা, সামনে কঠিন সময় অপেক্ষা করছে। এই মুহূর্তে এডিস মশার ঘনত্ব অনেক বেশি এবং ডেঙ্গু ছড়ানোর জন্য উপযোগী মাত্রায় আছে। আমরা এডিস মশার ঘনত্ব, ডেঙ্গুর রোগীর সংখ্যা, তাপমাত্রা, আর্দ্রতা এবং বৃষ্টিপাত, এই কয়েকটি মিলিয়ে যে ফরকাস্টিং মডেলটি তৈরি করে, সেই ফরকাস্টিং মডেলে আমরা দেখতে পাচ্ছি আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর এই 3টি মাস ডেঙ্গুর জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এদিকে ডেঙ্গুর টিকা কিউডেঙ্গাকে অনুমোদন দিয়েছে ভারত। বাংলাদেশেও এই টিকা কতটা কার্যকর ও নিরাপদ তা যাচাই করে দেখার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। অযৌক্তিক বাংলাদেশে কিউডেঙ্গার একটি পাইলট ট্রায়াল দিয়ে যদি মানুষের শরীরে এটি সহনীয় এবং যথেষ্ট প্রতিরোধ ক্ষমতা তৈরি করে, তাহলে কিউডেঙ্গা বাংলাদেশে দেওয়া যেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু চিকিৎসা নয়, ডেঙ্গু নিয়ন্ত্রণে এখনই জোর দিতে হবে প্রতিরোধে। এডিস মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি বাড়াতে হবে জনসচেতনতা।